আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে চলো একটু আলোচনা করি। কি বলছে দেখো তো, কোন বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়? কোন বিভাজন বলতে কোষ বিভাজন, কোন কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়। এখন আমরা জানি কোষ বিভাজন হচ্ছে তিনটা ধাপে মানে তিনটা ভাবে হইতে পারে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। এখন এই তিনটার ভিতরে নিম্ন শ্রেণীর জীবে সম্পন্ন হয় হচ্ছে তোমার অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস এটা হচ্ছে নিম্ন শ্রেণীর জীবে সম্পন্ন হয়। তার মানে এটা তো এখানে কখনোই হবে না সমীকরণিক কোষ বিভাজন, এটা হচ্ছে উন্নত শ্রেণীর জীবে ঘটে। সেক্ষেত্রে মাইটোসিস আর মিওসিস আমরা উন্নত শ্রেণীর জীবে ঘটতে দেখব। এখন সমীকরণিক এটা বলা হয় হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজনকে। এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে আমাদের 2 নম্বরের জন্য বরাদ্দ। এখানে চেষ্টা করবো 2টা প্যারা করে লেখার। প্রথম প্যারাটায় এক্স্যাক্ট উত্তরটা সরাসরি বলে দিবা, কোনো ঘুরায় পেঁচায় কিছু লিখবা না। কোন বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। শেষ গেল কথা, এখানে 1 মার্কস কনফার্ম। এর পরের প্যারাটায় দেখো কি বলছে, এই কোষ বিভাজনটাকে কেন সমীকরণিক বলা হয়, এবার এটা লিখবো। এই যে দেখো কোনটাকে বলা হয় এবং কেন বলা হয়, তাহলে পরের প্যারাটায় হবে কেন এর উত্তর। এবার কেন এর উত্তর হচ্ছে এই কোষ বিভাজন প্রক্রিয়াটায় তোমার নিউক্লিয়াসের বিভাজন হয় একবার, সাইটোপ্লাজমের বিভাজন হয় একবার এবং ক্রোমোজোমের বিভাজনও হয় একবার। সব কিছুর বিভাজন একবার একবার হচ্ছে এবং এই বিভাজনটা একদম সমান সমান হয়, মাঝ বরাবর বিভাজিত হয়, যেখানে ক্রোমোজোমের সংখ্যাও তোমার সেম থাকবে, সাইটোপ্লাজমের পরিমাণও সেম থাকবে, নিউক্লিয়াসের পরিমাণও সেম থাকবে। তাহলে একদম সমান 2টা কোষ তৈরি হবে, যেখানে তোমার মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম থাকবে, পরিমাণও সেম থাকবে, সাইটোপ্লাজম এবং নিউক্লিওলাসের বা নিউক্লিয়াসের যে পরিমাণটা, ভারসাম্যটা বজায় থাকবে। তাহলে চলো এই জায়গাটা আমরা যদি পড়ি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে 2টি অপত্য কোষ সৃষ্টি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হুবহু মাতৃকোষের সমান হয়, ওটাকে আমরা কি বলবো? মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। কি হইলো ব্যাপারটা, একটা মাতৃকোষ থাকবে, ঠিক আছে, ধরো এটা একটা মাতৃকোষ যেখানে ভিতর নিউক্লিয়াস আছে 2 প্রস্থ। এই মাতৃকোষটা বিভাজিত হয়ে 2টা অপত্য কোষ তৈরি করবে। এই 2টা অপত্য কোষের ভিতরেও ক্রোমোজোমগুলা হুবহু মাতৃকোষের সমান। দেখো 2n সংখ্যক ক্রোমোজোম, এই অপত্য কোষেও 2n, এই অপত্য কোষেও 2n। তাহলে অপত্য 2টা কোষ তৈরি হইল, 2টা কোষের মধ্যেই হুবহু মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম আছে। এই যে বিভাজনটা, এটাকে আমরা বলবো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এই বিভাজনের ফলে অপত্য কোষের বৈশিষ্ট্য, দেখো অপত্য কোষের বৈশিষ্ট্য কিরকম হবে, এবং ক্রোমোজোমের সংখ্যা হুবহু মাতৃকোষের মতোই থাকে। তাহলে অপত্য কোষের বৈশিষ্ট্যটা মাতৃকোষের মতো হবে এবং ক্রোমোজোম সংখ্যাও হুবহু মাতৃকোষের সমান হবে। এই যে সমান সমান, এই জিনিসগুলোর কারণে এটাকে আমরা সমীকরণিক কোষ বিভাজন বলি। সমীকরণ কিরকম হয়, ম্যাথের ক্ষেত্রে আমরা সমীকরণ কেমন দেখি, x + y = ধরো 5। এখন x এর একটা মান বের হবে, y এর একটা মান বের হবে, যেটাকে এখন আমরা চলক দ্বারা প্রকাশ করছি, কিন্তু এই অজানা চলকগুলোর মান তো আমরা নির্ণয় করব ম্যাথের মাধ্যমে, অপনয়ন, প্রতিস্থাপন, আর গুণন, যেমনি হোক আমরা তোমার যেই মানগুলো নির্ণয় করার পরে ধরো বের হইলো x এর মান হচ্ছে 1 এবং y এর মান হচ্ছে 4। তাহলে 4 আর 1 যোগ করলে তো আমাদের 5 আসতেছিল। ওই যে সমীকরণটা সিদ্ধ পরীক্ষা যখন করি তখন কি হয়, সিদ্ধ পরীক্ষার সমীকরণে যদি তুমি x y এর মান বসাও তাহলে ডান পক্ষ বাম পক্ষ সমান হয়ে যায়। এরকমই সমান হয়ে যাচ্ছে, এজন্য মাঝখানে আমরা সমান চিহ্ন দিই, তাই না? এই সমীকরণ এইরকমই সমান সমান জিনিসপাতি তৈরি হয়, এজন্য এই মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। আশা করি বুঝাইতে পারছি। এরপরের প্রশ্নটাই যাই চলো। মাইটোসিস কোষ বিভাজনের মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল যন্ত্র পরিলক্ষিত হয়? এখন আমাদেরকে আগে বোঝা লাগবে স্পিন্ডল যন্ত্র কি জিনিস। স্পিন্ডল যন্ত্র হচ্ছে এরকম একটা জিনিস, দেখো এরকম একটা স্ট্রাকচার, মাকু আকৃতির একটা গঠন। মাকু আকৃতি কিরকম, এরকম দেখতে শেপটা, এই যে এরকম, এই আকৃতিটাকে বলবো হচ্ছে মাকু আকৃতি। এখন এই যে এই স্পিন্ডল যন্ত্রটা দেখতে কিছুটা মাকু আকৃতির মতো, এখানে আবার 2টা মেরু থাকতেছে, উপরে নিচে দেখো 2টা মেরু অবস্থান করতেছে, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। আর যে সুতার মতো অংশগুলো দিয়ে স্পিন্ডল যন্ত্র গঠিত হইলো, এটাকে আমরা বলবো হচ্ছে স্পিন্ডল তন্তু। অনেকগুলো স্পিন্ডল তন্তু একসাথে মিলে হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি হইলো। এখন মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে জিজ্ঞেস করছে, মাইটোসিস কোষ বিভাজনের তার মানে অনেকগুলো পর্যায়ে আছে, 5টা পর্যায়ে আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 5টা অবশ্যই তোমাকে সিরিয়ালে মনে রাখা লাগবে। যদি আমি বলি যে পর্যায় 1 কোনটা, তোমাকে অবশ্যই প্রোফেজ বলতে হবে, পর্যায় 2 বললে প্রোমেটাফেজ, মেটাফেজ, এভাবে সিরিয়ালে যাওয়া লাগবে। তাহলে এই যে পর্যায়গুলা,
এই পর্যায়ের ভিতরে প্রোমেটাফেজ ধাপের ভিতর আমরা স্পিন্ডল যন্ত্রটা তৈরি হইতে দেখি। স্পিন্ডল যন্ত্র মেইনলি তৈরি হয় হচ্ছে তোমার মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, কোষ কঙ্কালের যে এলিমেন্টগুলা ওগুলা মিলিত হয়ে তোমার তন্তু তৈরি করে, স্পিন্ডল তন্তু। এরকম একটা সুতার মতো তন্তু, এরকম তন্তু, অনেকগুলা তন্তু একসাথে ধরো জোড়া লাগানো, জোড়া লাগানোর পরে এরকম যে স্ট্রাকচারটা তৈরি হইলো, এই যে এরকম যে স্ট্রাকচারটা তৈরি হইলো, এটাই হচ্ছে আমাদের স্পিন্ডল যন্ত্র। তাহলে এটা কোথায় তৈরি হইলো? প্রোমেটাফেজ পর্যায়ে। সবার প্রথমে এই কথাটাই বলে দিতে হবে, কারণ আমাকে জিজ্ঞেস করছে যে মাইটোসিস ধাপের কোন পর্যায়ে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের প্রোমেটাফেজ পর্যায়ে হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। এরপরে হচ্ছে তুমি ব্যাখ্যা করবা যে স্পিন্ডল যন্ত্র কি, কিভাবে গঠিত হয়। তাহলে স্পিন্ডল যন্ত্র হচ্ছে কোষ বিভাজনের সময় ইউক্যারিওটিক কোষে, ইউক্যারিওটিক বলতে হচ্ছে সুগঠিত কোষ, নিউক্লিয়াস যাদের সুগঠিত থাকবে ওদেরকে আমরা ইউক্যারিওটিক কোষ বলি, সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। সেক্ষেত্রে কি হবে? নিউক্লিয়াসের 5টা অংশ, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, তারপরে ক্রোমাটিন জালিকা, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয়ার রন্ধ্র, এই 5টা অংশ পারফেক্টভাবে যদি থাকে কোনো জীব দেহের কোষে, সেক্ষেত্রে ওই জীবগুলোকে আমরা বলি ইউক্যারিওটিক জীব। ওই জীবের ক্ষেত্রে সাইটোস্কেলিটাল কাঠামো মানে হচ্ছে কোষ কঙ্কাল, এটি সিস্টার ক্রোমাটিড থেকে অপত্য কোষকে আলাদা করতে সাহায্য করে। মাইটোসিস কোষ বিভাজনের প্রোমেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের তৈরি হয় উদ্ভিদ কোষে কতগুলো প্রোটিনের সমন্বয়ে স্পিন্ডল যন্ত্র দ্বারা 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের উদ্ভব ঘটে। এই যে দেখো, এই যে একটা মেরু, এই যে একটা মেরু। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে মেরুটা এত বেশি দেখা যায় না, কারণ প্রাণী কোষে তোমার হচ্ছে স্ট্রাকচারটা এরকম হয়, গোল আকৃতির হয়। তাহলে দেখো একটা গোল হয়ে গেল, সেক্ষেত্রে মেরুটা এত এক্স্যাক্ট বোঝা যায় না। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো, এই যে সরু অংশটুকু হচ্ছে আমাদের মেরু, আর মাঝখানে থাকতেছে পুরু অংশ, 2 পাশে সরু এবং মাঝখানে পুরু। এই স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে মাকু আকৃতি। তাহলে এই মাকু আকৃতির গঠনটা, এই যে তন্তুগুলা, এই তন্তুর গায়ে হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার সংযুক্ত থাকে। এই যে সেন্ট্রোমিয়ার, এইখানে হচ্ছে ক্রোমোজোমগুলো আটকানো থাকবে। তাহলে এই যে স্পিন্ডল তন্তুতে তোমার ক্রোমোজোমগুলো আটকানো থাকে। যেই তন্তুগুলোর সাথে ক্রোমোজোম আটকানো থাকে ওদেরকে বলে হচ্ছে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। এক্ষেত্রে একটা ইনফরমেশন বলে রাখি যে সকল ট্রাকশন ফাইবার কিন্তু স্পিন্ডল তন্তু, কিন্তু সকল স্পিন্ডল তন্তু ট্রাকশন ফাইবার না, কারণ সবগুলার সাথে তোমার ক্রোমোজোম আটকানো থাকে না। কোন ধরনের বিভাজন জীবের ক্ষতস্থান পূরণ করতে সাহায্য করে? 3 নম্বর প্রশ্নটা দেখো, ক্ষতস্থান পূরণে সাহায্য করে কে? এখন ক্ষতস্থান বলতে দেহকোষে হবে ক্ষতটা। তুমি ধরো দৌড়াদৌড়ি খেলতে চাই, ঠাস করে পড়ে হাঁটুটা পুরাটা ছিলে গেছে। এখন তোমার কি সারা জীবনে এই ছিলা হাঁটু নিয়ে জীবনযাপন করা লাগবে? না তো, ওই জায়গাটা তো সবসময় ছিলে থাকে না, কিছুদিন পরে হচ্ছে রিপেয়ার হওয়া শুরু হয়, আর তারপরে দেখা যায় কি পুরোটা একদম আবার স্বাভাবিক আগের মতো হয়ে গেছে। তাহলে এই যে ক্ষতস্থানটা, ক্ষতটা পূরণ হইল কিভাবে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু। তাহলে কোন ধরনের বিভাজন? তাহলে মাইটোসিস কোষ বিভাজন। একদম প্রথম লাইনটাতে এক্স্যাক্ট উত্তরটা বলে দিবা, এরপরের প্যারায় যায় বর্ণনা দিবা। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে জীবের ক্ষতস্থান পূরণ করতে সাহায্য করে। মাইটোসিস ঘটে হচ্ছে দেহকোষে, দেহকোষের কোষ বিভাজন হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজন, যেটা আমাদের কি করতেছে? যে কোনো স্থানের ক্ষত পূরণে সাহায্য করতেছে। দেহকোষের বিভাজনের ক্ষেত্রে সমীকরণিক কোষ বিভাজন ঘটে। এই যে কথাটা মাত্র বললাম, দেহকোষে ঘটে। কোন কোষ বিভাজনটা ঘটে? মাইটোসিস ঘটে। ওকে আমরা আরেকটা নামে ডাকতে পারি কি? সমীকরণিক কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের আরেকটা নাম হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। কারণ ওই যে প্রথম প্রশ্নটাতেই আমরা বলছি, কারণ হচ্ছে মাতৃ যেই কোষটা, ওই কোষের সমান বৈশিষ্ট্য সমৃদ্ধ বা সমান ক্রোমোজোম বিশিষ্ট আরও 2টা বাবুকোষ তৈরি হয়। তাহলে সমান সমীকরণ, সমান থেকে সমীকরণ। তাহলে এই জায়গাটায় আমরা মাইটোসিসের কিছু কথাবার্তা লিখলাম। প্রতিটি কোষের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের আয়তনের ভারসাম্য বজায় থাকে এই মাইটোসিস কোষ বিভাজনের কারণে। এরপরে যেহেতু সমান সমান কোষ তৈরি হচ্ছে, দেখো আমার হাতের এই জায়গার যে কোষগুলা, ওরা সবাই একরকম স্ট্রাকচারের না, এরকম তো না যে এলোমেলো বৈশিষ্ট্য সমৃদ্ধ, ওদের সবার বৈশিষ্ট্য সেম। তাহলে মাতৃকোষের সমান বৈশিষ্ট্য সমৃদ্ধ কোষ তখন তৈরি হবে যখন মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হবে। তাহলে ধরো এই জায়গাটায় কোনো একটা ক্ষত তৈরি হইলো, এই জায়গায় ধরো কেটে গেছে, ক্ষত তৈরি হইলে ওই ক্ষতটা রিপেয়ার হয়ে যাবে, আমরা জানি সারা জীবন তো এই ক্ষত থাকে না। তাহলে এই যে ক্ষতটা রিপেয়ার হইলো কিভাবে? মাইটোসিস কোষ বিভাজন এখানে কোষ তৈরি করে জায়গাটা ফিল আপ করে দিছে। তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারলাম। চলো এরপরের প্রশ্নটায় যাই।
জনন কোষে হ্যাপ্লয়েড প্রকৃতির, জনন কোষ হ্যাপ্লয়েড প্রকৃতির ব্যাখ্যা করতে বলছে। এখন জনন কোষ বলতে আমরা বুঝতে পারতেছি যে প্রজননে সাহায্য নিবে, মানে প্রজননে সাহায্য করবে এরকম কোষগুলা। তাহলে দেখো একটা দেহকোষে, মাতৃকোষে কোষ কয়টা, মানে কিরকম থাকে, দুই প্রস্থ থাকে, এই যে দুই প্রস্থ একটা কোষ, দুই প্রস্থ একটা কোষ। এখন যদি গ্যামেট তৈরি না হইতো বা হ্যাপ্লয়েড প্রকৃতির যদি ক্রোমোজোম না পাইতাম আমরা, সেক্ষেত্রে কি হইতো, 2n থেকে ধরো তোমার হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয় নাই, ডিপ্লয়েডই আছে, সেক্ষেত্রে এই গ্যামেট দুইটা 2n থাকতো। মানে আমি বলতেছি যখন মিওসিস ঘটতেছে না ওই সময়ের কথা বলতেছি। তাহলে এই যে একটা গ্যামেট বাবা থেকে আসবে, এই আরেকটা গ্যামেট মা থেকে আসবে, তখন কি হবে, 2n 4n তৈরি হবে, 4n। দেখো তো এই জাইগোটে যে ক্রোমোজোম সংখ্যা, এটা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ হয়ে গেছে না? এরকম তো কখনো সম্ভব না। প্রকৃতিতে যদি এরকম ঘটতে যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো হচ্ছে নতুন প্রজাতি তৈরি হয়ে যাচ্ছে। মানুষের ক্ষেত্রে সবার ক্রোমোজোম এরকম 23 জোড়া থাকা লাগবে, 23 জোড়া বা 46টা, কিন্তু এখানে যেহেতু দ্বিগুণ হয়ে যাচ্ছে তার মানে নতুন একটা প্রজাতি তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে প্রতি প্রজন্মে নতুন প্রজাতি তৈরি হওয়া কিন্তু জীব বৈচিত্র্যকে অনেক বেশি বৈচিত্র্যময় করে দিবে। এত বৈচিত্র্যও ভালো না, এত বৈচিত্র্য আমাদের লাগবে না। তাহলে আমাদের এখন কি করতে হবে, এইখানে মিওসিসটা ঘটাইতে হবে। ঘটাইলে কি হবে, এখানে যখন n সংখ্যক ক্রোমোজোম আসতেছে, মানে এক প্রস্থ ক্রোমোজোম, তখন এই দুইটা মিলিত হয়ে 2n হইল। দেখো এই যে জাইগোটে 2n সংখ্যক ক্রোমোজোম, বাবা মায়ের দেহেও 2n সংখ্যক ক্রোমোজোম, তাহলে এই যে জীবটা এটা হচ্ছে মাতৃ যে প্রজাতিটা ওই প্রজাতির সেম সেম হবে। তাহলে জনন কোষ হ্যাপ্লয়েড প্রকৃতির এটা ব্যাখ্যা করার জন্য জীবদেহের কোষগুলো ক্রোমোজোমের ভারসাম্য রক্ষা করার জন্য, ক্রোমোজোমের ভারসাম্য রক্ষা করার জন্য বা প্রজাতির যে বিশুদ্ধতাটা বা প্রজাতির ধারাটা স্থিতিশীল রাখার জন্য আমাদের এই জনন কোষটা হ্যাপ্লয়েড হইতে হবে। সেক্ষেত্রে হ্যাপ্লয়েড বলতে এই এক প্রস্থ ক্রোমোজোমটা বোঝাচ্ছে। 2n থাকলে আমরা বলবো হচ্ছে ডিপ্লয়েড, এটাকে বলবো ডিপ্লয়েড, এবং এটাকে বলবো হ্যাপ্লয়েড। 3n থাকলে বলবো ট্রিপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড এরকম বিভিন্ন ধরনের ক্রোমোজোম থাকতে পারে। ট্রিপ্লয়েড এটা আমরা উদ্ভিদের ক্ষেত্রে শস্য কোষ উৎপন্ন হওয়ার সময় দেখব। জনন কোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম পিতা থেকে এবং অর্ধেক সংখ্যক ক্রোমোজোম মাতা থেকে আসে। এই আগত যে দুইটা গ্যামেট দুইটা মিলনের প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে নিষেক। নিষেকের ফলে সৃষ্ট প্রথম কোষটাকে বলবো হচ্ছে জাইগোট। তাহলে জাইগোট যেটা উৎপন্ন হইল, ওই জাইগোট পরবর্তীতে বিভাজিত হয়ে একটা জীবদেহ তৈরি করবে। তুমি আমি সবাই কিন্তু ওই একটা জাইগোট কোষ থেকে কিন্তু জীবন শুরু করছিলাম। বিশাল বড় একটা নীল তিমি, ওর জীবনও কিন্তু ওই একটা কোষ থেকে শুরু হয়েছিল, একটা জাইগোট কোষ থেকে। বিশাল বড় একটা বট গাছ, ওর জীবনও কিন্তু ওই একটা জাইগোট কোষ থেকেই শুরু হয়েছিল। তাহলে ওই জাইগোটটা প্রজাতির ধারা যাতে অক্ষুণ্ণ রাখে, এই যে বট গাছের যে জাইগোটটা, ওটা থেকে পরবর্তীতে যাতে বট গাছই উৎপন্ন হয়, তিমি মাছের যে একটা জাইগোট, ওই জাইগোট থেকে যাতে পরবর্তীতে তিমি মাছই উৎপন্ন হয়, এই জন্য আমাদের প্রজাতিটাকে ঠিক রাখা লাগবে। প্রজাতি ঠিক রাখার জন্য জনন কোষের গ্যামেটটাকে অবশ্যই হ্যাপ্লয়েড হইতে হবে, তা না হইলে আমাদের এলোমেলো প্রজাতি হয়ে যাবে, মানে প্রজাতি চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে দ্বিগুণ ক্রোমোজোম বিশিষ্ট যদি তুমি জীব তৈরি হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে হাল্ক তৈরি হয়ে যাচ্ছে। ওই যে প্ল্যানেট হাল্ক আছে না, প্রতি প্রজন্মে হচ্ছে আমরা দেখবো হাল্কের মতো বড় বড় জীব। ওই যে তোমাদের বইয়ে 3 অধ্যায়ে একটা চিত্র দেওয়া আছে, দেখবা দুইটা ব্যাঙের চিত্র, নিচে একটা ছোট্ট ব্যাঙ, উপরে একটা বড় ব্যাঙ, নিচেরটা হচ্ছে মাম্মি ব্যাঙ আর উপরেরটা হচ্ছে বাবু ব্যাঙ। তাহলে দেখো মিওসিস না ঘটার কারণে ওই যে জেনোপাস ট্রপিকালিস যে ব্যাঙের প্রজাতিটা ছিল, ওখান থেকে জেনোপাস লেভিস যেটা তৈরি হইলো, ওটার আকার আরো বড়। এরকম প্রতি প্রজন্মে যদি বড় জীব তৈরি হয়, এটা কত ভয়ঙ্কর বলো। এরপরে আসো আমরা জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টিতে মিওসিসের ভূমিকা। ইয়েস, মিওসিসে কিন্তু বৈচিত্র্য সৃষ্টি হয়। কিভাবে বৈচিত্র্য সৃষ্টি হবে? নর্মাল কমন সেন্স, তুমি দেখো বাবা থেকে একটা গ্যামেট আসবে, ওই গ্যামেটের ভিতর কি থাকতেছে, এক প্রস্থ ক্রোমোজোম, যেখানে বাবার বৈশিষ্ট্যগুলো আছে, ক্রোমোজোম বৈশিষ্ট্য ধারণ করে। তাহলে এই যে ক্রোমোজোমটা আমি নিলাম বাবা থেকে যেটা আসছে, এখানে কি আছে, তোমার হচ্ছে বাবার বৈশিষ্ট্যগুলো আছে। আবার আরেকটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম মায়ের কাছ থেকে আসবে, এখানে মায়ের বৈশিষ্ট্য আছে, বাবার বৈশিষ্ট্য মায়ের বৈশিষ্ট্য, দুইজন একটা মিক্স করলেই হচ্ছে জাইগোট তৈরি হবে। তাহলে নতুন যে সৃষ্ট বাবু জীবটা, ওই জীবের ভিতরে আমরা কি দেখবো, বাবা মা দুইজনের বৈশিষ্ট্যই দেখবো। তাহলে অবশ্যই এখানে বৈচিত্র্য তৈরি হবে। শুধুমাত্র একজনের বৈশিষ্ট্য এখানে থাকতেছে না, দুইজনের বৈশিষ্ট্যের কম্বিনেশন যেহেতু, এজন্য এখানে আমরা কি দেখব, মানে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হইতে দেখবো। এই বৈচিত্র্য সৃষ্টি হওয়া কিন্তু ভালো, সেক্ষেত্রে জীবনী শক্তি বৃদ্ধি পায় বা খাপ খাওয়ানোর শক্তিটা বাড়ে। তাহলে
যৌন জনন করে এমন সকল জীবে মিওসিসের মাধ্যমে জিনগত বৈচিত্র্য তৈরি হয়। তাহলে জিনগত বৈচিত্র্য কিভাবে তৈরি হচ্ছে? যৌন জনন যখন করতেছে সেক্ষেত্রে গ্যামেট মিলিত হবে, ওই গ্যামেটটাই হচ্ছে আমাদের প্রয়োজন। তাহলে যৌন জনন করে এমন সকল জীবে মিওসিস বিভাজনের সময় আমাদের জিনগত বৈচিত্র্য ঘটতেছে। দুটি হ্যাপ্লয়েড গ্যামেট, হ্যাপ্লয়েড বলতে হচ্ছে এক প্রস্থ ক্রোমোজোম, এই যে এন, আরেকটা মা থেকে আসবে, এই দুইটা হ্যাপ্লয়েড গ্যামেট যখন মিলিত হবে তখন জাইগোট তৈরি হবে। জাইগোটটাকে আমরা কি বলবো? ডিপ্লয়েড, কারণ এন আর এন যুক্ত হইলে 2n তৈরি হবে। 2nটা হচ্ছে ডিপ্লয়েড, যেখানে দুইজনের বৈশিষ্ট্যই আছে, যার জন্য এই যে ক্রসিং ওভার একটা ওয়ার্ড আছে, দেখো এই ক্রসিং ওভার ওয়ার্ডটা তোমাদের এসএসসি লেভেলে নাই, কিন্তু এটা হচ্ছে ইন্টারমিডিয়েটে আছে। আমি যদি কনসেপ্টটা একটু বুঝাইতে যাই, ক্রসিং ওভার কি জিনিস? যখন আমাদের কোষে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করতেছে, দেখো এই জায়গাটায় যদি আমি আঁকি, একটা ক্রোমোজোম আঁকলাম, এই ক্রোমোজোমের ভিতরে ওর কিছু বৈশিষ্ট্য আছে। আবার দেখো এইখানে আমি আরেকটা ক্রোমোজোম আঁকলাম, এইখানে ওর কতগুলো বৈশিষ্ট্য আছে। এই যে ক্রোমোজোমগুলা বৈশিষ্ট্য নিয়ে অবস্থান করতেছে, এই যে এখানে ভিতরে কি থাকে, এরকম ডিএনএ থাকে না? এই যে ডিএনএগুলা আমরা জানি হচ্ছে ডিএনএর ভিতরে তোমার বৈশিষ্ট্য মানে নিহিত থাকে। সেক্ষেত্রে ধরো এই জায়গার অংশটা, এটা কি করতেছে? আমার চুলের ধরন নির্ধারণ করতেছে। আবার এই জায়গার যে ডিএনএটা, এটা কি করতেছে? আমার চোখের বর্ণ নির্ধারণ করতেছে। এরকম যে বৈশিষ্ট্যগুলা, এগুলো কিন্তু আমার ক্রোমোজোমের ভিতরে থাকতেছে। তাহলে একটা কোষের ভিতরে এই দুইটা ক্রোমোজোম একসাথে অবস্থান করলো। এবার যখন বিভাজন ঘটতে যাবে তখন কি হবে? দেখো এই জায়গায় এই যে কালো ক্রোমোজোমটা, এটা যখন আলাদা হয়ে যাবে তখন কি হবে? দেখা যাবে যে লাল ক্রোমোজোমটার যে অংশটা এখানে সংযুক্ত ছিল, এই যে এখানে ওরা জয়েন্ট না, এই জয়েন্টের জায়গাটায় এই জায়গায় ক্রস ঘটে গেল। লাল ক্রোমোজোমটা কি করলো? ওর কিছু অংশ কালোটার কাছে দিয়ে দিল, আবার কালোটার কিছু অংশ কি হইলো? এখানে লালটার কাছে চলে আসলো। তাহলে দেখো বৈশিষ্ট্যের এরকম আদান প্রদান হয়ে গেল না? এই জায়গাটায় এই যে লালের এখানে কালোটার কিছু অংশ চলে আসছে, এই যে একসাথে যে তারা অবস্থান করতেছিল, তারপরে কালোটার কাছে কি হইলো? এই লালের কিছু অংশ এখানে চলে আসলো। তাহলে এরকম যে ক্রসটা ঘটলো, এটাকে আমরা বলবো হচ্ছে ক্রসিং ওভার। এটা ইন্টারমিডিয়েটে গেলে আরো বর্ণনা পাবা। সেক্ষেত্রে এতটুকু শুধু মনে রাখো যে এই অংশের বৈশিষ্ট্যগুলা, এই যে দেখো এই বাহুর এই অংশের বৈশিষ্ট্যগুলো কিন্তু এলোমেলো হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভারের মাধ্যমে বৈচিত্র্য পরিলক্ষিত হয়। ক্রোমোজোমই জীবের বৈশিষ্ট্যের ধারক ও বাহক। আমরা জানি ক্রোমোজোমের ভিতরেই বৈশিষ্ট্যগুলো থাকে। ক্রোমোজোম সঞ্চালিত হওয়ার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো হচ্ছে সঞ্চালিত হয়ে যায়। তুমি দেখবা যে তোমার কিছু বৈশিষ্ট্য তোমার বাবার সাথে মিলে, কিছু বৈশিষ্ট্য তোমার মায়ের সাথে মিলে, আবার কিছু বৈশিষ্ট্য দাদা দাদি নানা নানির সাথেও কিন্তু মিলে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলা বংশ পরম্পরায় তোমার ভিতরেও আসছে, কিভাবে আসছে? এই ক্রোমোজোমের মাধ্যমে। এক্ষেত্রে পিতা থেকে অর্ধেক বা এক সেট ক্রোমোজোম আসতেছে, মাতা থেকে অর্ধেক বা এক সেট ক্রোমোজোম আসতেছে। তখন যখন মিলিত হচ্ছে, ওই দুইজনের বৈশিষ্ট্যই তোমার ভিতরে আছে, যার জন্য আমরা এটাকে কি বলতেছি? বৈচিত্র্য সৃষ্টি হইতে দেখতেছি, কারণ দুইজনের কম্বিনেশনই হচ্ছে তুমি বা নতুন জীবটা। তাহলে এই কথাবার্তাগুলাই আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।